শো মাস্ট গো অন, যা কিছুই হয়ে যাক না কেন। ম্যাজিকের সঙ্গে কবে যুক্ত হলেন? পারফর্ম করতে গিয়ে কেটেও গেছে সত্যি সত্যি। আপনারা প্রেম করতেন কিভাবে? চিঠি দিয়ে? জুয়েলকে বুঝতেই দিতে চাইনি যে আমি তার প্রেমে পড়েছি। সর্বোচ্চ কত পেয়েছেন? $10,000 পেয়েছি। সেই জীবনটা কেমন ছিল আসলে? আর জুয়েল আমার আব্বার স্টুডেন্ট ছিল। সবচেয়ে বিস্ময় লেগেছে কোন দেশে গিয়ে? কিন্তু ম্যাজিক শেখালেই যে কেউ আউটস্ট্যান্ডিং ম্যাজিশিয়ান হতে পারবে, নো, ইটস নট পসিবল। স্টেজের বিপাশা আইচ আর ঘরের বিপাশা আইচ বা স্টেজের বাইরে বিপাশা আইচ আলাদা কিনা? হ্যাঁ, কিছুটা তো থাকেই। একটা চলন্ত ট্রেন আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটার মধ্যে পার্থক্য থাকবে না? স্টেজে যখন থাকি তখন এটা চলন্ত ট্রেন, ওইটার কোনো ব্রেক করার, ওটাকে কিছু করার কোনো সাধ্য আমাদের কারোরই থাকে না। হ্যাঁ, এবং শো মাস্ট গো অন, যা কিছুই হয়ে যাক না কেন। কিন্তু স্টেজ থেকে যখন আমি বেরিয়ে যাই তখন তার সেটা থাকে না। এই আলাপটাই আমরা শুনবো, তার আগে দর্শকদের একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে আজকে আছেন বিপাশা আইচ, দ্য ম্যাজিক ওয়েম্যান। মানে আমরা তো সবাই জুয়েল আইচকে খুব ভালো করে চিনি, কিন্তু জুয়েল আইচের স্টেজে যিনি পারফর্ম করেন তিনি বিপাশা আইচ। এবং এই যে আমরা সব কিছু দেখে এত মুগ্ধ হয়ে যাই, সব কিছুর পেছনের মানুষটা যিনি, তিনি বিপাশা আইচ। আপনারা জানেন আমাদের এই পডকাস্টটি হয় শুধুমাত্র নারীদের নিয়ে, কারণ এক জীবনে একজন নারী বহুমুখী অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। তাকে আসলে লড়াই করতে হয় সমাজের সঙ্গে, সময়ের সঙ্গে, কিংবা কখনো কখনো নিজের সঙ্গেও তাকে লড়াই করতে হয়। আর সেই সব কিছুর মধ্য দিয়েও কেউ কেউ নিজের পরিচয় যেমন তৈরি করেন, তেমনি চারপাশের নিয়মও বদলে দিতে চান কেউ কেউ। সেই সব নারীদের নিয়ে আমাদের এই হার স্টোরি পডকাস্ট, এবং সেখানে থাকবে একজন নারীর জীবনের গল্প যেমন থাকবে, তেমনি নারীর সাফল্য, ব্যর্থতা, সংগ্রাম, কিংবা তার প্রেম, ভালোবাসা, বিয়ে থেকে শুরু করে তার সম্পর্ক এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প। ওয়েলকাম, ওয়েলকাম আপা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক ভালো আছি, এবং আপনাকে পেয়ে বেশি ভালো লাগছে, কারণ একদম ছোটোবেলায় দেখতাম আমরা স্কুলে কিছু হলে, মানে প্রোগ্রাম হলে আমরা বলতাম যে আমরা ম্যাজিক দেখতে চাই, আমরা ম্যাজিশিয়ানকে চাই। এবং ম্যাজিশিয়ানকে চাই বললে যেই নামটা সবার প্রথমে আসতো জুয়েল আইচ, এবং তার সঙ্গে চলে আসতো বিপাশা আইচ। এই যে একটা জীবন পার করেছেন একজন স্টারের সহযোদ্ধা, সহযোগী হিসেবে, সেই জীবনটা কেমন ছিল আসলে? এক কথায় তো বলা যাবে না, এক কথায় বলা যাবে না, বলতে গেলে অনেক সময় লাগবে, আস্তে আস্তে বলতে হবে। একদম শুরুটা যদি জানতে চাই যে আপনি ম্যাজিকের সঙ্গে কবে যুক্ত হলেন? অ্যাকচুয়ালি আমি বিয়ের পর থেকে খুব সিরিয়াসলি যুক্ত হয়েছি, কিন্তু বিয়ের আগেও আমি জুয়েলের সাথে পারফর্ম করেছি, এবং সেটা কোনো প্রফেশনাল হিসেবে না। মানে জুয়েলের যেহেতু দরকার হয়েছে আমি চলে গেছি এবং আমি পারফর্ম করেছি। জুয়েল আমার আব্বার স্টুডেন্ট ছিল, এবং সেই থেকে পরিচয় ছিল। ছাত্র শিক্ষক এবং শিক্ষক ছাত্রকে ভালোবাসতো এবং ভালো সম্পর্ক ছিল। জুয়েল যখন ম্যাজিকে আসে তার আগে ওর ঘরবাড়ি সব পুড়িয়ে দেওয়া হয়েছিল, ডাকাতরা ওর ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল এবং ওর সমস্ত জিনিস পুড়ে গিয়েছিল। তো তখন ও খুব স্ট্রাগল করে ঘুরে দাঁড়াচ্ছিল আবার ম্যাজিক করার জন্য। তখন ওর ফুল টিম এগুলো ছিল না। হ্যাঁ, ফুল টিম ছিল। একটা প্রোগ্রাম হলে যারা ওর পরিচিত তাদের কেউ হয়তো ওকে ইয়ে করতো। ওই সময় আমার ধারণা যে ওর যারা আমি যখন যখন ইয়ে করেছি, ওর সাথে সহযোগিতা করেছি, তখন ওর যারা সহকারী ছিল তারা হয়তো গ্রামের বাড়ি বেড়াতে গেছে বা তারা অসুস্থ, এরকম সময় ও বলেছে যে আমার একটা শো এসছে, আমার একটু হেল্পের দরকার, হেল্প করা যাবে কিনা। তো আমি তখন করেছি। জুয়েল আইচের সঙ্গে আপনার পরিচয়টা কি বাবার স্টুডেন্ট থ্রুতে, নাকি হ্যাঁ, আপনি অন্য? না, বাবার স্টুডেন্ট থ্রুতেই। এবং তখন বাবার স্টুডেন্ট আসলে ছিল না। তখন আমার আব্বা অলরেডি পিরোজপুর কলেজের প্রিন্সিপালের চাকরি থেকে রিজাইন করে ঢাকা ইউনিভার্সিটিতে টিচার হিসাবে জয়েন করেছে। এটা এবং কত সালের ঘটনা? এটা 77-78 এর ঘটনা। না, আব্বা যখন রিজাইন করেন তখন 72, স্বাধীনতার পরে পরে। হ্যাঁ, তো তখন
জুয়েল আমাদের বাড়িতে আসতো, শিক্ষক তাকে খুব ভালোবাসতো, শিক্ষকের স্ত্রী মানে আমার মা এবং আমরা সবাই ওর ফ্যানই ছিলাম। তো ততদিনে উনি আসলে এরকম একটা বিখ্যাত হয়ে গেছেন যে না আপনারা না ফ্যান হয়ে গেছেন না নাকি? না সেইভাবে না, তখন বিখ্যাত হয়নি। তখন সে বাঁশি বাজায়, জাদু করে, এগুলো আমাদের তখন খুব মানে খুবই আনইউজুয়াল লাগে, যেগুলো তো কেউ করে না। হুম, হুম, হুম। হ্যাঁ, ম্যাজিক মানুষ কি করে করে, বাঁশি কি করে বাজায়। হ্যাঁ, বাঁশি বাজায়, সেটা আমরা গল্প উপন্যাসে সাহিত্যে দেখি যে কেউ বাঁশি বাজায়, কিন্তু বাস্তবে কেউ বাঁশি বাজায় সেরকম, কেউ একটা গান গায় সেরকম একজন মানুষকে কিন্তু মানুষ চেনে, কিন্তু কেউ বাঁশি বাজায় এরকম মানুষকে কিন্তু চেনাটা খুব সচরাচর হয় না। হুম, হুম। আর ম্যাজিক দেখাচ্ছে একজন মানুষ, সেটা তো আরও হয় না, তখন আরও হতো না। তো সেটা আমাদের খুব আকর্ষণ করতো এবং ওর সাথে গল্প করতেও খুব ভালো লাগতো আমাদের বাড়ির সবারই বলতে গেলে। উনি কি আপনাদের বাড়িতে এসেও ম্যাজিক দেখাতেন? হ্যাঁ, আমরা বলতাম ম্যাজিক দেখান, একটা দেখান প্লিজ। তখন একটা কয়েন হয়তো ভ্যানিশ করতো, একটা রুমাল হয়তো ভ্যানিশ করে দেখাতো। হুম, হুম, হুম। ওই আমরা বলতাম বলে। হ্যাঁ, আমরা জানি যে সে আপনারা কি ম্যাজিক করে। সমবয়সী ছিলেন? না, না, ও আমার থেকে অনেক বড়, অনেকটাই বড়। তো ওই সময়ে এসে তিনি একজন শিক্ষকের মেয়েকে সঙ্গে নিয়ে কোথাও ম্যাজিক করতে যাচ্ছেন বা কোথাও আসলে স্টেজ পারফর্ম করতে যাচ্ছেন, ওই রিঅ্যাকশনটা কেমন ছিল মানুষের? আমি জানি না। মানে তখনও তো আপনাদের বিয়ে হয়নি। না, 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 তখন হয়তো মানুষ জানতই না যে আমি একজন শিক্ষকের মেয়ে। হুম, কারণ একজন হুম, শিক্ষকরা তো ওরকমভাবে সেলিব্রিটি হয় না যে তাকে সবাই চিনবে, হুম, হুম, হুম। তাই না? কিন্তু যখন আপনি আসলে তার সঙ্গে যেতেন, মানে মানুষজন কিভাবে রিঅ্যাক্ট করতো যে ইনি কে? বা ওই সময়টা না, আসলে না, কেমন ছিল এই ইন্ডাস্ট্রির জন্য? এই ইন্ডাস্ট্রির জন্য এখনের থেকে আমার মনে হয় ভালো ছিল। কেন? কারণ তখন এগুলো নিয়ে এত কথা হতো না। এগুলি নিয়ে তখন এত কথা হতো না। আমি মনে করি যে এখনের থেকে আপনি যদি সোসাইটির দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা পিছিয়েছি। আমরা হয়তো না এখন একটা গ্যাজেট ব্যবহার করছি যেগুলো অনেক উন্নত, কিন্তু মানসিকভাবে আমরা বোধহয় খুব একটা উন্নত হইনি। আপনারা লাস্ট কবে পারফর্ম করেছেন একসঙ্গে স্টেজে? আমরা এই কয়েক মাস আগেই করেছি। তো সেই সময়ের রিঅ্যাকশন আর এই সময়ের রিঅ্যাকশন কি পার্থক্য দেখতে পান? কি ধরনের পার্থক্য দেখতে পান? এখন আর ওরকম কোনো অ্যাডভার্স কথা কেউ বলে না। কারণ এখন মানুষ জানে যে জুয়েলাইজ ম্যাজিক করে, এ করে। এগুলো আমাদেরকে আর ফেস করতে হয় না। হ্যাঁ? কিন্তু আমি মনে করি যে যখন একটা মেয়ে নাচ শেখে বা গান শেখে, তখন তাদেরকে এগুলো ফেস করতে হয়। হ্যাঁ? যেমন আমি আপনাকে বলি যে আগে সন্ধে হলে বা সকালবেলা শোনা যেত হারমোনিয়াম বাজছে, কেউ সারেগামা প্র্যাকটিস করছে, হ্যাঁ? প্রতিবেশীদের বাড়ি থেকে ভেসে আসতো। এখন আর সেগুলো শোনা যায় না। অ্যাবসোলিউটলি আমি শুনতে পাই না। কেউ গলা সাধছে, কোনো একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে, হ্যাঁ? গলা সাধছে, তবলা বাজানোর প্র্যাকটিস করছে। এগুলো আর শোনা যায় না। আশেপাশ থেকে শুনি না এখন আর। অতএব এই বিষয়গুলো থেকে আমরা পিছিয়ে যাচ্ছি বলে আমি মনে করি। তখন যেমন প্রত্যেক ঘরে, ঘরে কেউ না কেউ কিছু না কিছু করত। হ্যাঁ? ছেলেরা হয়তো তবলা বাজাতো, বাঁশি বাজাতো, হুম? বা সেতার বাজানো প্র্যাকটিস করত, অথবা এট লিস্ট গিটার বাজানো প্র্যাকটিস করত। সেই জিনিসগুলো কিন্তু আমাদের সোসাইটি থেকে আস্তে, আস্তে চলে যাচ্ছে। তাই না? আমরা কি করছি? আমরা এখন বাউলদেরকে মেরে ফেলছি। হ্যাঁ? আমরা বাউলদেরকে মেরে ফেলছি, আমরা সুফিদেরকে মেরে ফেলছি। আমরা জোর করে ধরে তাদের দাড়ি কেটে দিচ্ছি, জটা কেটে দিচ্ছি। তাই না? এই জিনিসগুলো কিন্তু অ্যাবসোলিউটলি ছিল না। আমরা লালনের মূর্তি ভেঙে ফেলছি, সেগুলো ছিল না। এগুলো আমাদের এগুলো আমাদের এখন এগুলোই আমাদের অগ্রগতি হয়েছে। সেই সময়টা একটু ফিরে যাই। যে ওই যে জুয়েলাইজ বাড়িতে আসতেন, একটু একটা দুটো ম্যাজিক দেখাতেন, একটা বাঁশি বাজাতেন। তো তার সঙ্গে প্রেম কি এই থ্রুতেই হয়েছিল? মানে এই বাঁশি বাজানো শুনেই কি প্রেমে পড়া? মানে ওই যে বলে না বাঁশি শুনে আর কাজ নেই। ডাকাতিয়া বাঁশি তো বাঁশি। শুনতাম বটেই। তবে শুধুমাত্র বাঁশি শুনে বা এরকম কিছু একটা মানুষের পুরোটা নিয়েই তো হুম, হুম। মানুষের ভালো লাগে। সেই নিশ্চয়ই সেটার মধ্যে ওয়ান অফ দ্য ইনগ্রিডিয়েন্টস বাঁশি ছিল, ওয়ান অফ দ্য ইনগ্রিডিয়েন্টস ম্যাজিক ছিল। কিন্তু মূলত তো মানুষ প্রেমে পড়ে একটা মানুষের পার্সোনালিটি, একটা মানুষের সব কিছু মিলিয়ে। শুধু বাইরের মানে এটা তো একটা অংশ হয় মানুষের, তাই না? এটা একটা অংশ হয়, কিন্তু একটা পুরো মানুষ কিন্তু অনেক বড় ব্যাপার সেটা।
কখন মনে হলো যে এই মানুষটাকে আমি বিয়ে করব বা বিয়ে করতে পারি? অনেক পরে সেটা। সেটা অনেক পরে। আমি 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 যখন তার প্রেমে পড়েছি আমি সেটা লুকানোর চেষ্টা করেছি। কেন? আমি জুয়েলকে বুঝতেই দিতে চাইনি যে আমি তার প্রেমে পড়েছি। কেন? কারণ আমার মনে হয়েছে যে তার হয়তো অন্য কারোর সাথে অ্যাফেয়ার থাকতে পারে, যারা অলরেডি শো বিজনেসে আছে। সেটা অভিনয় হতে পারে, কোনো নৃত্যশিল্পী হতে পারে, হ্যাঁ? কোনো সিঙ্গার হতে পারে। কারণ সব ফিল্ডেই তার অনেকের সাথে তখন পরিচয়। মিক্স প্রোগ্রাম করছে সিঙ্গারদের সাথে, নৃত্যশিল্পীদের সাথে। তো তাদের সাথে কোনো কিছু হতে পারে। আমার সাথে কিছু হবে বলে আমি কখনো মনে করিনি। আমার প্রেমে সে পড়বে সেটা আমি কখনো আশা করিনি, এক্সপেক্টই করিনি। ততদিনে আপনারা আসলে কোথায় কোথায় স্টেজ পারফরমেন্স করেছেন? না, না, না। ও যখন ১ বার ২ বার বিপদে পড়েছে বলে আমি ১ বার ২ বার করেছি। ওটা ওখানেই থেমে গেছে। ওটা কিন্তু আর কন্টিনিউ হয়নি। আমি যেটা বললাম যে ওর অ্যাসিস্ট্যান্ট হয় অসুস্থ ছিল অথবা গ্রামের বাড়িতে গিয়েছিল। সেই কারণে আমি ১ বার বা ২ বার ওর সাথে আমি পারফর্ম করেছি। মানে প্রক্সি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ হ্যাঁ, শুরু করেছেন। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে বিয়ে করলেন কবে? বিয়ে করলাম কবে আসলে জানালেন যে হ্যাঁ আমি আপনার প্রেমে বিয়ে পড়েছি, বা আপনি আমি জানিয়েছিলেন জানিয়ে বা না, নাকি? না, না। আমি জানাই, এটা ও জানিয়েছে। ওর দিক আচ্ছা, থেকে এসছে। তিনিও আপনার প্রেমে পড়েছিলেন ততদিন? হ্যাঁ, অবশ্যই। তারপরে? তো সেইটা আমাদের মধ্যে কমিউনিকেশন হওয়ার বছরখানেক পরে আমরা বিয়ে করি আরকি। তখন ফ্যামিলির রিয়াকশন কি ছিল? ভালো ছিল না। খারাপ ছিল খুব। আচ্ছা, আমি একটু এই বিষয়টা একটু ভালো করে জানতে চাই যে একটা মানুষ যে আসছে আমাদের বাড়িতে, আমাদের সঙ্গে মিশছে, কথা বলছে, সবকিছু ভালো। তাহলে তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে আপত্তি কেন? কয়েকটা আপত্তি ছিল। মানে যখন আমাদের ভালোবাসাটা যখন সামনে এলো, হুম, হুম, হুম। তখন উম আগে ম্যাজিক করে এটা খারাপভাবে দেখা না হলেও তখন ম্যাজিক করে এটা খারাপভাবে দেখা হলো। এবং সেটা ম্যাজিক করছে খারাপ সেজন্য না। হুম। সেটা হলো যে খুবই আনসার্টেইন। শো সবসময় হবে এমন কোনো কথা নাই। কিভাবে ইনকাম করবে, কি খাবে, মেয়ের ভবিষ্যৎ কি হবে। আর এগুলো আর হলো ওর সাথে আমার বয়সের পার্থক্যটাও একটু বেশি। এই সমস্ত কারণেই আপত্তিটা হ্যাঁ, এসেছিল। এইটা একজন বাবার খুব স্বাভাবিক একটা। আমার বাবা তখন বেঁচে ছিলেন। আমার বাবা তখন আমাদের মধ্যে কমিউনিকেশন যখন হয় তার আগে আমি বোধহয় আগে বলিনি যে আমার বাবা খুব অল্প বয়সে, আমার বাবার তখন মাত্র ৫৫ বছর বয়স। তখন আব্বা মারা যান। ৫৫ বছর কয়েক মাস। তো তখন আমার মা ছিলেন। আর আমার মা সদ্য বিধবা হয়েছে তখন। তো পরিবারের সবার কথা আমার মা একটু শোনার চেষ্টা করতেন যে আমার সবার সাথে একটু কথা বলে সব ডিসিশন নেওয়া উচিত। যেহেতু আমি এখন একা, হ্যাঁ? তো সেজন্য মা অন্যের কথায় কিছুটা হলেও নির্ভর করতেন। এবং অ্যাকচুয়ালি আমাদের বিয়েতে যখন মানুষ মানে আমার ফ্যামিলি রাজি হয় না, তখন আমি আর জুয়েল বিয়ে করে ফেলি। হ্যাঁ? কাউকে না জানিয়ে আমরা বিয়ে করে ফেলি। তো তখন এটা খুব নেগেটিভ একটা ইয়ে হয় ফ্যামিলির ভেতরে, যে নিজেরা বিয়ে করে ফেলেছে, এটা ঠিক হয়নি। তো তখন আমার মা চলে গেলেন আমার নানার কাছে। গিয়ে বললেন যে কি করব, ওরা তো বিয়ে করে ফেলেছে, এখন আমার কি করা উচিত। তখন আমার নানা, উনি খুবই জ্ঞানী এবং মানুষ ছিলেন, খুবই আধুনিক মানুষ ছিলেন আমি বলবো। তো যেখানে মানে আমার ইয়াঙ্গাররা আপত্তি করছিল যে আমাদের বিয়ে নিয়ে, আমার নানা উনি অনেক পুরনো মানুষ, উনি বললেন যে ধর্ম মানো, আল্লাহ মানো। তো আমার মা বললেন অবশ্যই মানি। তো বললেন তাহলে জন্ম মৃত্যু বিয়ে কার হুকুমে হয়? তো আমার মা বললেন আল্লাহর হুকুমে হয়। বলে ওরা কি করেছে? বিয়ে করেছে। তাহলে কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে হয়েছে, মেনে নাও। পরবর্তীতে মেনে নিলেন এবং তারপরে আপনাদের স্বাভাবিক জীবন শুরু হলো। আপনারা একসঙ্গে সংসার শুরু করলেন কবে? আমরা অ্যাকচুয়ালি বিয়ে করার কয়েকদিনের মধ্যেই আমরা সংসার শুরু করেছি। এটা কোথায় ছিল? ঢাকায় নাকি? হ্যাঁ, ঢাকাতে। অবশ্যই ঢাকাতে। আপনারা আলাদা বাসা নিয়েছিলেন নাকি? জুয়েলের আগে থেকে বাসা ছিল। জুয়েলের বাসা ছিল এবং জুয়েল তার যারা তার সাথে কাজ করতো তাদেরকে নিয়ে থাকতো। ও, হ্যাঁ, এবং যখন আমার বিয়ে হয় আমি যখন ওখানে যাই, তখন আমার মনে হয় যে এটা কোনো সংসার না, এটা একটা হস্টেল। ও মাই গড! পরে সেই হস্টেল লাইফটাকে সংসার হিসেবে গুছলেন কিভাবে? এটা খুব ধীরে ধীরে হয়েছে।
কারণ আমাদের বাড়িটা খুব সংসার ছিল। আমার যে বাড়ি আমি আমি আমার মা বাবার সঙ্গে যখন আমি ছিলাম, খুব স্বাভাবিক। তখন মা আমার বাবা, আপনার ভাই বোন কতজন? আমার 2 ভাই 1 বোন। হুম। হ্যাঁ, এবং তখন ওটা খুব আমরা 4 সংসার। ভাই বোন, মা বাবা, হ্যাঁ, বেশ হ্যাঁ। গোছানো আব্বা তখন একটা। যদিও তখন চলে গেছেন, কিন্তু আমাদের বাড়িটা এরকম ছিল যে একজনকে ছাড়া আরেকজন খায় না। হ্যাঁ, সবাই একসঙ্গে খেতে বসে। তারপরে কেউ মানে সবাইকে না বলে আমি এই যে আমি যাচ্ছি, আমি কিন্তু আজকে দুপুরবেলা বাইরে যাব, আমি তো বিকেলবেলা বাইরে যাব, আমার কিন্তু এই কাজ আছে, এরকম সবাই জানতো যে কে কোথায় যাবে, কে কোথায় থাকবে, মানে পুরো ফ্যামিলি আমরা একসাথে থাকতাম। এখানে এসে দেখলাম যে এই জিনিসটা তেমন একটা নাই। যেহেতু ওই একজন এক ফ্যামিলি থেকে এসছে, তারা চলে যাচ্ছে, ইভেন বাড়ির লোক জানেও না যে সে খাবে না দুপুরবেলা, তার খাবারটা হয়তো পড়েই আছে ডাইনিং টেবিলে। হ্যাঁ, যে যখন বাইরে যাবে সে তখন খেয়ে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, পুরো গ্রুপটা কি একসঙ্গে থাকতেন? না, পুরো গ্রুপ থাকতো না, কয়েকজন থাকতো, কয়েকজন বাইরে থেকে আসতো। তখন আসলে গ্রুপে কতজন ছিলেন? বা গ্রুপে ছিল অনেকজনই ছিল, তার মধ্যে অনেকে বাইরে থেকে এসে কাজ করতো, করে চলে যেত, কয়েকজন সাথে থাকতো। হ্যাঁ, দুটা মেয়ে ছিল, 2জন, আর হলো একটা ছেলে ছিল, ওর বাড়ি ছিল রংপুর, ও এই বাড়িতেই থাকতো। তো এখানে তো কেউ কারো গার্জেন না, তাই না? ওই তখন আমার একটা ফিল হলো যে এটা তো একটা মানে একটা হস্টেলের মতো মনে হলো আমার, যেটা তো একটা হস্টেল, যার যখন ইচ্ছা সে তখন খাচ্ছে। আমার বিয়ে যেদিন হলো তার পরের দিন আমি ভাবলাম যে কেউ হয়তো আমাকে খেতে ডাকবে। হ্যাঁ, কেউ আমাকে খেতে ডাকে না, কেউ খেতে ডাকে না। তারপরে আমি গেলাম, গিয়ে আমার মনে হলো যে কিছু একটা সামথিং গড়বড়। তারপর আমি জিজ্ঞেস করলাম, পরে শুনলাম যে সেও খেয়ে বাইরে চলে গেছে, সে খেয়েছে, সে ইয়ে করেছে, আমি একা খাই নাই, সবাই খেয়ে নিয়েছে, আমি খাই নাই। জুয়েলাইজ কোথায় ছিলেন তখন? জুয়েলাইজ সকালবেলা বাইরে চলে গেছিল। হ্যাঁ, সে বাসায় ফিরেও নাই। আসার পরে ঝগড়াঝাটি হয়নি? না না না, আই ওয়াজ সো শকড। হ্যাঁ, তো জুয়েল আসলো, বিকেল হয়ে গেছে ততক্ষণে। তারপর আমি বললাম যে ও খেয়েছে কিনা। আমি যখন দেখলাম সবাই খেয়েছে, তখন আমি জুয়েলের জন্য অপেক্ষা করতে থাকলাম যে জুয়েল ফিরলে খাবো। তারপরে জুয়েল ফিরলো, তখন আমি জিজ্ঞেস করলাম, সে বললো যে অনেক দেরি হয়ে গেছিলো, আমি যেখানে গেছিলাম তারা আমাকে বলেছে খেয়ে নাও আমাদের সঙ্গে, আমি খেয়ে নিয়েছি। আমি বললাম যে তাহলে তুমি আমাকে বলবে না, তুমি খেয়ে নিচ্ছ, আমি তো তোমার জন্য ওয়েট করছি। বলে ও সরি, হ্যাঁ আমি আসলে বুঝতে পারিনি, এটাই তো আমার প্র্যাকটিস, আমি এক্সট্রিমলি সরি, তুমি খেয়ে নাও। তো একা একা কী করে টেবিলে খায় এইটাই আমি জানি না তখন। হ্যাঁ, মানে তখন আমার মানে মনে হলো যে সত্যি আমি কোথায় এসে পড়লাম। রান্না বান্না কে করছে? রান্নাবান্না করার মানুষ ছিল, সে রান্নাবান্না করতো, রান্নাবান্না হয়ে গেলেই সব টেবিলে দিয়ে দিত। হ্যাঁ, তো এইভাবে কিছুদিন গেল, এবং আমার বিয়ের ঠিক 4 দিন পরে একটা শো ছিল, ম্যাজিক শো ছিল, ফুল ইভিনিং শো, একদম পুরোটা জুয়েলের একার পারফরমেন্স। তো ওই দিন যে জুয়েল আসলো, অন্য যারা বাইরে থাকে তারা তখন চলে এসছে, তাদের সাথে তারা রিহার্সেল, মিটিং, শোয়ের রুটিন কী হবে, কী আইটেম থাকবে, কোন আইটেমের পরে কোনটা যাবে, এগুলি নিয়ে তারা মিটিংয়ে বসে গেল। হ্যাঁ, আমি সেখানে নাই, কারণ ওইখানে তো আমি কিছু তো জানি না, আমি তো সেখানে নাই। তারপরে 2-3 দিন যাবত আমি কাউকেই পাই না, মানে সবাই ব্যস্ত, আমি একদম পুরো কি বলে হংস মাঝে বকযথা, আমি আলাদা, একদম অ্যাবসলিউটলি আলাদা। তো আমার মানে খুবই খারাপ অবস্থা যে কি হলো, যে বিয়ে করে এসে এরকম একা পড়ে গেলাম। মানে আপনার কি তখন মনে হচ্ছিল যে এর থেকে বোধহয় প্রেমই ভালো ছিল, বিয়ে করে একা হয়ে গেলাম? অনেক মিক্সড অনুভূতি হয়েছে। আপনারা প্রেম করতেন কিভাবে? চিঠি দিয়ে? ফোনে কথা হতো, ল্যান্ডফোন ছিল, ল্যান্ডফোন ছিল। ফোনে কথা হতো, আর দেখাও হতো। জুয়েলের এক বন্ধুর বাড়ি থেকে আমরা দেখা করতাম। আমরা পার্কে যেতে পারতাম না, রেস্টুরেন্টে বসতে পারতাম না, কারণ জুয়েল তখন খুবই পপুলার, মানে বসলে তো পত্রিকায় বেরিয়ে যাবে, অতএব সেগুলো আমরা করতে পারতাম না। এরকম তো একবার হয়নি যে কেউ নিউজ করে দিয়েছে বা পত্রিকায় বেরিয়ে গেছে? একবার বেরিয়েছিল, কিন্তু আমার নামটা ঠিক মতো লিখতে পারেনি ওরা। কে লিখেছিল? আমার বড় বোনের নামটাকেও একটু বিকৃত করে মানে ওখানে বোন কিভাবে আসলো? মানে
কি যে লিখেছিল, আয়েশা লিখেছিল যে আয়েশা নামে একটা মেয়ের সাথে প্রেম হচ্ছে। হুম। তো অ্যাকচুয়ালি আমার নাম তো বিপাশা, আর আমার বোনের নাম এশা। এখন ওরা আয়েশা কোথা থেকে পেয়েছে আমি জানি না, তো যেহেতু আয়েশা লিখেছে ওটা আমার কোনো সমস্যা হয়নি। মানে আপনার বোনের সঙ্গে প্রেম করছেন জুয়েল আইচ, এরকম খবর বেরিয়েছিল? না না না, একটা তাহলে? মেয়ের সাথে প্রেম করছে, তার নাম আয়েশা। ও আচ্ছা, আপনার বোনের নাম লিখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, না আর আমার বোনের নাম আয়েশাও না, আমার বোনের নাম এশা। ওহো, কি অবস্থা ছিল সাংবাদিকতার! হ্যাঁ হ্যাঁ, না তাছাড়া সেটা এক ধরনের হলুদ সাংবাদিকতা ছিল বলেই আমি বলবো আর কি। তখন তো আসলে তথ্যের এত প্রাচুর্য ছিল না। এখন যেমন আপনি আসবেন আজকে, আমি সকালবেলা এসে গুগলে সার্চ করলাম আপনার নাম, নানান তথ্য ভেসে বেড়াচ্ছে। তখন তো এই তথ্যগুলো আসলে খুব না প্রাচুর্য না, ছিল না। তাছাড়া আমরা তখন আমাদের তথ্যগুলো তো জানাতেও চাইনি। হ্যাঁ, তখন আমরা আমাদের তথ্যগুলো জানাতেও চাইনি। অতএব জুয়েলের সাথে কথা বলে যে লিখবে সেটা তো না। হুম হুম। হ্যাঁ, মানে উড়ো উড়ো কিছু একটা শুনেছে, তারপরে সেটাকে বানিয়ে টানিয়ে লিখে দিয়েছে। তখন গসিপ খুব চলতো। হ্যাঁ, মোটামুটি। ইভেন তারকাদের নিয়ে গসিপ তো এখনও চলে, মানে এটা তো আসলে শেষ হওয়ার না। এইটা কিন্তু আগে বেশি ছিল, এটা কিন্তু এখন কমেছে। এখন এখন তারকাদেরকে নেগেটিভ হিসেবে ধরা হয় না। হ্যাঁ, আপনি বেশ। যেমন আমাকে ডেকে আমার সাথে কথা বলছেন, হ্যাঁ, হুম আমাকে কিন্তু কোনো অ্যাটাক করছেন না। হুম। হ্যাঁ, কিন্তু তখন কিন্তু নেগেটিভ কিছু, গোপন কিছু, এগুলো বের করার চেষ্টা করা হতো। সেটা আমার মনে হয় কি এখনো আছে, কারণ ভাইরাল হওয়ার নেশা তো সবারই আছে। আর ওই যে একটুখানি গসিপ, একটুখানি নেগেটিভিটি, একটুখানি কিছু যদি ক্লিক করার মতো হয়, সেটা কিন্তু ভাইরাল হয়েই যায়। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে এখনো তো ওইটা আমরা ফিল করি অনেকখানি। হ্যাঁ, সেটা হতে পারে। তবে আমার মনে হয় যে এই পজিটিভ দিকগুলো, হ্যাঁ, অনেকগুলো আমি পত্রিকার নাম বলতে পারবো, আমি কিন্তু হুম বলবো না। আমি দেখি নাই যে কোনো মানুষ সম্পর্কে নেগেটিভ কোনো নিউজ করে। হ্যাঁ, কিন্তু আগে এক ধরনের পত্রিকা ছিল, ওদের কাজই ছিল ওই এই শোনা গেছে, সেই শোনা গেছে। গসিপ। হ্যাঁ 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 বেশ, আপনি বিয়ে করলেন, বিয়ের 4 দিন পরে শো, সবাই বিজি হয়ে গেল, আপনি একা হয়ে গেলেন। হ্যাঁ। তারপরে শোয়ের সময় আমাকে নিয়ে যাওয়া হলো, হুম। আমাকে ব্যাক স্টেজে বসিয়ে রাখা হলো, এবং যখন সবাই খুব ছুটাছুটি করে কাজ করছে আমার কাছে ওই ওইটা একটু দিতে হবে। এখন আমি তো জানি না কোনটা কি দেব। হ্যাঁ, তো তখন আমার মনে হলো যে কি অপদার্থর মতো কি বসে আছি। তো তারপরে আমার 3 দিন পরে আরেকটা শো, হুম। তখনও সেই একই অবস্থা। তখন আমি ডিসাইড করলাম যে না, এইভাবে তো আমি ফিশ আউট অফ ওয়াটার হয়ে আমি বসে থাকাটা আমার মনে হচ্ছে যে ভাল লাগছে না। এই অপদার্থ থেকে পদার্থ হওয়া শুরু হলো কি এখানে? হ্যাঁ, তখন আমি জুয়েলকে বললাম যে আমি তো করতে চাই, আমি তো একা একা, আমি তো কিছু করছি না, আমি তোমাকে হেল্প করছি না, আমি কিছুর অংশ হতে পারছি না, আমি সব কিছু আমাকে ছাড়া হয়ে যাচ্ছে, এটা আমার ভালো লাগছে না। হুম হুম হুম। বলে খুব ভালো, আমি এটার জন্য ওয়েট করছিলাম, কিন্তু তুমি আমাকে আগে বলো নাই কেন? বলে আমি কেন বলবো, আমি চাচ্ছিলাম তুমি নিজে থেকে আসো, নিজে থেকে হুম। বলো। তো তখন আমার রিহার্সেল শুরু হলো, আমার ট্রেনিং শুরু হলো। মানে আপনিও একজন পারফর্মার হয়ে গেলেন। হ্যাঁ, এবং সেই ট্রেনিং অনেক অনেক কষ্টকর ট্রেনিং ছিল, অনেক কিছু তো আমাকে আপনি করতে হয়েছে, অনেক ম্যাজিক কিছু শিখতে ট্রুপের হয়েছে। অংশ হয়ে গেলেন। হ্যাঁ, আপনার সংসারটা কি হলো তারপরে? কোথায় গেল? সংসারটা বলতে গেলে, সাধারণ সংসার বলতে যা বোঝায় সেই সংসারটা আমাদের দীর্ঘদিন হয় নাই। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে হস্টেল থেকে একটু একটু সংসার হওয়া অটোমেটিক শুরু হলো। কারণ ওই আমি বলতাম যে কি ব্যাপার, তোমরা কেন যার যার মতো খেয়ে নিচ্ছ? হ্যাঁ, টেবিলে খাবার দেওয়া হয়ে গেলে আমি ডাকতাম যে খেতে আসো। হ্যাঁ, আমি সবাইকে ডাকতাম, তো দেখা গেল যে আহ, কয়েকজন আসছে, খাচ্ছে, হুম। হ্যাঁ, আমার সাথে বসছে। আমি বললাম আসো, কেন একা 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 খাচ্ছ, একসাথে খাই আসো। হ্যাঁ, তো সেই একসাথে খাওয়াটা আস্তে আস্তে শুরু হলো। তারপরে রান্নাঘরে আমি কিছু মানে আস্তে আস্তে যাওয়া শুরু করলাম। ওই কাজের যে ভদ্রমহিলা হেল্প করতেন, আমাদের রান্না বান্না করতেন, তার কাজে কিছুটা আমি ইনপুট দিতে শুরু করলাম। মাঝে মধ্যে জুয়েলের বন্ধু বান্ধবকে একটু দাওয়াত করা হলো। আমি ওই সিদ্দিকা কবিরের রান্না খাদ্য পুষ্টি দেখে দেখে রান্না করার চেষ্টা করতে থাকলাম। মানে ততদিনে রান্না জানতেন না? না, এই চা বানানো, ডিম পোচ করা, এগুলো ছাড়া তেমন কিছু আগে জানতাম না। এগুলো পরে আস্তে আস্তে
শুরু করি, এবং আমি খুব রান্নাবান্না এখনও খুব একটা ভালো না। তখন আপনারা কোথায় কোথায় পারফর্ম করতেন? তখন সব জায়গায় করতাম। ঢাকায় করতাম, চিটাগংয়ে করতাম, সিলেটে করতাম, ইউরোপে করতাম, আমেরিকায় করতাম, সিঙ্গাপুরে করতাম, ইন্ডিয়াতে করতাম। কোন কোন ধরনের অনুষ্ঠানে, বাংলাদেশে বিশেষ করে কোন ধরনের অনুষ্ঠানে আপনাদের ডাক পড়তো? অ্যাকচুয়ালি জুয়েলের মূল ছিল যে সে একক পারফর্ম করবে, ফুল ইভিনিং শো। তো ফুল ইভিনিং শোই আমরা বেশি করতাম। তবে মাঝে মধ্যে কিছু মিক্সড প্রোগ্রাম যেখানে কিছু গান নাচ থাকতো সেগুলো করতাম। সেগুলো বেশিরভাগই হতো যে বিদেশ থেকে যখন গেস্ট আসতো আমাদের দেশে, যারা বাংলা জানে না, তাদের জন্য কালচারাল যে প্রোগ্রাম, ফরেন মিনিস্ট্রি থেকে যে প্রোগ্রামগুলো করা হতো, বিদেশি গেস্ট যখন আসতো, বিদেশ থেকে প্রেসিডেন্ট, কোনো কোনো দেশের প্রধানমন্ত্রী, কোনো দেশের ফরেন মিনিস্টার, আর্মির বিভিন্ন দেশের আর্মি চিফ, এয়ারফোর্সের চিফ, নেভির চিফ আসতো, তখন সেগুলো বাংলাদেশে যেহেতু পুরো কালচারটা দেখানোর চেষ্টা করা হতো, সেজন্য গান এবং নাচ থাকতো। হ্যাঁ, কিন্তু সেটার পোর্শন থাকতো ছোট, একটা বা দুটো গান, একটা বা দুটো নাচ, আর বাদ বাকি প্রোগ্রামটা ম্যাজিক। কারণ এগুলোর কনসিডারেশন ছিল যে ওরা বাংলাদেশের নাচ গান বুঝবে না। হ্যাঁ, একজন আমেরিকান এসে কি বুঝবে বাংলাদেশের একটা বাংলা গান, কি বুঝবে আর। তো অতএব তাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য থাকতো হলো যে ম্যাজিকটা ওরা বুঝবে। জুয়েল ইংলিশে উপস্থাপন করতো, আর ম্যাজিক তো ইংলিশ বাংলার কিছু ধার ধারে না। একটা মানুষকে শূন্যে ভাসানো হচ্ছে, কাটা হচ্ছে, ভ্যানিশ করা হচ্ছে, এগুলোর তো আর কোনো ল্যাঙ্গুয়েজ নাই। আর এমনিতে যে উপস্থাপনা করা সেটা জুয়েল ইংলিশেই করতো। অতএব তারা চাইতো যে তাদেরকে এন্টারটেইন করার জন্য ম্যাজিকটা করা হোক, কিন্তু গান এবং নাচ রাখা হতো এই জন্য, কারণ যেহেতু বাংলাদেশের কালচার হিসেবে যদি শুধু ম্যাজিক দেখানো হয় সেটা তো আর কোনো রাইট বিষয় হয় না। তো তখন এই সমস্ত বিষয় আমরা তখন করতাম। আপনি কি কি পারফর্ম করেছেন? আমি কিছু ম্যাজিক পারফর্ম করতাম, আর তাছাড়া আমাকে দিয়ে জুয়েল ম্যাজিক করতো অ্যাকচুয়ালি। এবং ওর যতগুলো প্রধান ম্যাজিক ছিল, যেমন শুরুতেই আমাকে ম্যাজিক্যালিও তৈরি করতো, ম্যাজিক্যালি আমাকে অ্যাপিয়ার করা হতো, তারপরে আমি ওর বিভিন্ন ইয়েতে হেল্প করতাম, এবং তারপর আবার কখনো আমাকে ভ্যানিশ করে দেওয়া হতো, আমাকে কাটা হতো, আমাকে শূন্যে ভাসানো হতো, মানে 2 টুকরা 3 টুকরা ইত্যাদি নানান রকমের সব রকমের করা হতো, অনেক ধরনের ম্যাজিক, এবং সেগুলো আপনারা জানেন, দেখেছেন বিভিন্ন সময়। এই যে কাটা হতো, 2 টুকরা 3 টুকরা করা হচ্ছে, ভয় লাগতো না? ভয় পেতেন না? হ্যাঁ, কোনোটায় সত্যি সত্যি ডেঞ্জার ছিল, আর কোনোটায় সেরকম ডেঞ্জার ছিল না। কখনো অঘটন ঘটেনি? অঘটনও ঘটেছে। কিরকম? পারফর্ম করতে গিয়ে কেটেও গেছে সত্যি সত্যি। কি হয়েছিল? কবে? কোথায়? এটা আমাদের একটা প্রোগ্রাম ছিল, এটা বিমানের একটা শো ছিল। বিমানে একটা শো আয়োজন করেছিল, সেখানে একটা ম্যাজিক আছে, যেই ম্যাজিকটা অনেকেই দেখেছে, এটা টেলিভিশনে আমরা পারফর্ম করেছি পরে। তো তখন ওটা কিছু একটা সমস্যা হয়েছিল, এবং ওইটা পারফর্ম করার আগে জুয়েল সবসময় বলতো যে এটা যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমাদের যে কারো গায়ে লেগে যেতে পারে, এবং যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। ওটা লেগে গিয়েছিল, কেটে গিয়েছিল। কোথায় কেটেছিল? আমাকে কাটা হতো 2 টুকরা করে, আমাকে উপর করে শুইয়ে আমাকে 2 টুকরা করে কাটা হতো, তখন কেটে গিয়েছিল, আমার পিঠ থেকে কেটে গিয়েছিল। পরবর্তীতে ওইখানে আমাদের পারফরমেন্সটা আমরা পুরোটা শেষ করতে পারি নাই। হ্যাঁ, ওইটার পরেই আমাদের লাস্টের আইটেমটা করে প্রোগ্রামটা শেষ করে আমাকে নিয়ে হাসপাতালে এমার্জেন্সিতে যাওয়া হয়েছিল। খুব সিরিয়াস হয়েছিল কিছু, মানে খুব এখন আমি মরে তো যাইনি, তো খুব সিরিয়াস হয়েছিল সেটা বলা যাবে না, আবার একেবারে সিরিয়াস ছিল না সেটাও বলা যাবে না। মানে এই যে কাটাকুটির বিষয়টা, এখানে কি সত্যি সত্যি ছুরি ডাকাতি থাকে? হ্যাঁ, অবশ্যই। মানে এগুলোর সেফটি মেনটেন করা হয় কিভাবে? এখন কথা হলো যে সেফটি তো একটা মেনটেন করাই হয়, হ্যাঁ, কিন্তু এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ট্রেন পড়ে যাচ্ছে লাইন থেকে,
সেফটি তো মেনটেন করা হয়, তারপরে তো অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, এবং সেই একটা প্লেনের মতো একটা সেটাও তো ক্র্যাশ করে পড়ে যায়, তাই না? কত মানুষ মরে যায়। তো সেফটি অবশ্যই মেনটেন করা হয়, কিন্তু তারপরেও সব সময় সব কিছু সেফটির মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং সেটা হয়েছে, কখনো হয়েছে। যখন এইরকম একটা ঘটনা ঘটে যায় পারফরমেন্সের মাঝখানে, শেষ হয়নি, তো তখন আসলে দর্শকদের প্রতিক্রিয়া কেমন থাকে? বা এরকম হয় না যে হয় মানে পুরোটা দর্শক বোঝেনি। হুম, হুম, হ্যাঁ, পুরোটা দর্শক বোঝেনি, কারণ তারা তো দেখে যে কেটে গেছে, তাদেরকে তো তারা সেটাই দেখে কেটে গেছে, তারপর দেখে যে জোড়া লাগানো হয়েছে। হ্যাঁ, অতএব কেটে যে গেছে সেইটা আহ, তারা তো বুঝতে পারবে না যেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি সত্যি যে কেটে গেছে, হ্যাঁ, সেটা তো তারা বুঝবে না, সেটা তারা বুঝে নাই। কিন্তু ওইখানে জুয়েলের পরের পারফরমেন্সের সময় তার যে অ্যাংজাইটি ছিল, তার যে রেগুলার যেভাবে সে পারফর্ম করে সেভাবে যেহেতু করে নাই, হ্যাঁ, তখন তারা বুঝেছে যে হয়তো কিছু একটা গড়বড় হয়েছে, কিন্তু হুম। ওরকমভাবে কিছু তারা বুঝতে পারে নাই। আপনার কতদিন হসপিটালে থাকতে হয়েছিল তখন? না, আমাকে হসপিটালে থাকতে হয়নি, আমাকে ইমার্জেন্সি নেওয়া হয়েছিল, তারপর ওখানে স্টিচিং ইত্যাদি করে আমি বাসায় চলে এসেছিলাম। মানে অত বেশি সিরিয়াস কিছু না। এরকম আর কোথায় কি হয়েছে? এছাড়া কেটে ছড়ে যাওয়া এগুলো সবার ক্ষেত্রে হয়েছে, জুয়েলের পুড়ে গেছে অনেক সময়। হ্যাঁ, সেগুলো হয়েছে, ওই যে আগুন দিয়ে যে সমস্ত ম্যাজিক করে সেগুলো করতে গিয়ে পুড়েছে, সেগুলোই হয়েছে বিভিন্ন সময়, কিন্তু ওরকমভাবে দর্শক কখনোই বুঝতে পারেনি। দেশের বাইরে প্রোগ্রাম করা বা পারফর্ম করা কবে থেকে শুরু হলো? আমাদের বিয়ের অনেক আগে থেকেই। অনেক আগে থেকে আপনিও কি যেতেন সঙ্গে? না না না, আমি তো আপনি ওই যে আপনি দেশের বাইরে কবে থেকে গেলেন? আমার বিয়ের পর থেকেই। আমি তো আমার বিয়ের মনে হয় 1 বছরের মধ্যেই আমি বিদেশে যাওয়া শুরু করলাম। কোথায়? কোন দেশে? সবচেয়ে প্রথম আমি দেশের বাইরে গিয়েছি হলো বাহরাইন। কি অনুষ্ঠান ছিল এবং কি পারফর্ম এইটা করেছিলেন? বাহরাইনের একজন বিজনেসম্যান, উনি এটা করেছিলেন। ওনার কোনো কারণে ফান্ড রেইজ করার জন্য, অথবা ফান্ড রেইজ নাও হতে পারে, আমার অতটা এখন মনে নাই অ্যাকচুয়ালি। তখন ওটা নিউ ইয়ার ছিল, নিউ ইয়ারের প্রোগ্রাম হিসেবে আমরা প্রোগ্রাম করেছিলাম, তবে নিউ ইয়ারের পরেও আমরা কয়েকদিন কন্টিনিউ করেছিলাম প্রোগ্রাম। নিউ ইয়ারের দিন থেকে প্রোগ্রামটা শুরু হয়েছিল, 1 জানুয়ারি থেকে। এই যে যাত্রাটা শুরু হলো বর্ডার বিয়ন্ড করে, এই কোথায় কোথায় কোন কোন দেশে গিয়েছেন? বাকি আছে কোন দেশ? বাকিও অনেক দেশ আছে, আবার অনেক দেশেও গেছি। কত কত সংখ্যাটা একটু যদি জানি। যেমন আফ্রিকায় আমরা কখনো যাই নাই, রাশিয়ায় আমরা কখনো যাই নাই, কিন্তু অসংখ্যবার আমরা ইউএসএতে গেছি, ইউকেতে গেছি, অসংখ্যবার আমরা এশিয়ার বিভিন্ন দেশে আমরা বারবার গেছি। সিঙ্গাপুরে অনেকবার গেছি, থাইল্যান্ডে অনেকবার গেছি, হংকংয়ে প্রোগ্রাম করেছি, আমরা চায়নাতে প্রোগ্রাম করেছি, আমরা ইভেন নর্থ কোরিয়াতেও প্রোগ্রাম করেছি। বাহ! এই যে এক একটা জার্নি কত দিনের থেকে কতদিন লাস্ট করতো? একটু গল্পগুলো শুনি না। এটা আসলে একদম ভিন্ন ভিন্ন। যেমন আমরা বাহরাইনে যখন গিয়েছিলাম, আমাদের বোধহয় পরপর 3 দিন না 4 দিন এক লাইনে একটা ইয়েতেই পারফরমেন্স হলো, এবং শেষ করে আমরা বোধহয় 7 দিনের মধ্যে দেশে চলে এসেছিলাম। আমরা যেদিন গেলাম তার পরের দিন থেকে পারফরমেন্স শুরু হলো, তারপরে 4 দিন এক নাগারে প্রোগ্রাম করে একদিন করে আমাদের গোছগাছের সময় নিয়ে পরের দিন 7 দিনের মধ্যে দেশে ফিরে আসলাম। কিন্তু আমরা যখন, এরকমও হয়েছে আমরা 1.5 মাস এক নাগারে বাইরে শো করেছি। যেমন আমরা যখন নর্থ কোরিয়াতে গেলাম, নর্থ কোরিয়াতে আমরা একসাথে 20টা প্রোগ্রাম করেছিলাম। 20 দিন 20টা প্রোগ্রাম করেছিলাম, এবং হয়তো কোনো অডিটোরিয়ামে 2টো, কোনো অডিটোরিয়ামে 3টা, কোনো আবার আরেকটা অডিটোরিয়ামে গিয়ে সেখানে আবার 2-3টা, এরকম করে আমরা, তখন আমরা বলেছিলাম আমাদের তো এত প্রোগ্রাম করার কথা না, তোমরা আমাদেরকে এত প্রোগ্রাম করাচ্ছ কেন? তখন ওরা খুব অবাক হয়ে বলে যে তোমরা খুশি হওয়ার কথা, তোমাদের প্রোগ্রাম হিট করেছে বলে আমরা মানে সবাই তোমাদের প্রোগ্রাম দেখতে চাচ্ছে বলে তোমাদেরকে আমরা এত প্রোগ্রাম করাচ্ছি, তো তোমাদের তো হ্যাপি হওয়া উচিত। হ্যাঁ, তোমরা কি লাইক করছো না? তো হয়তো আমরা ভাবছি যে আমরা একটু রিল্যাক্স করব, দেখা গেল ওই দিনও আমাদেরকে একটা পারফরমেন্স দিয়ে দিয়েছে। তো সেই জন্য সবসময় আমরা খুশি হতাম না পারফরমেন্স দিয়ে দিলেই।
এরকম হতো যে কখনো ভিসা নিয়ে গিয়েছেন 10 দিনের, থাকতে হয়েছে 15 দিন, বা ভিসা লাগবে 15 দিনের, পেয়েছেন 10 দিনের, এরকম হয়েছে কখনো? না, না, ভিসা নিয়ে এই সমস্যাটা কিন্তু আগে এতটা হতো না। হ্যাঁ, এখন ভিসা নিয়ে যত সমস্যা হয়, যেমন আমরা যখন শো করতে যেতাম সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, থাইল্যান্ডে অন অ্যারাইভাল ভিসা ছিল। ভিসা আগে থেকে কোনো অ্যাপ্লাই করতেই হতো না। এয়ারপোর্টে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়ালেই ভিসা দিয়ে দিত। আর এই যে ভিসা ফিজের যে ব্যাপারটা এখন আছে, এই ব্যাপারটাও কিন্তু ছিল না। ইউএসের ভিসার জন্য কোনো ভিসা ফিজ লাগতো না, ইন্ডিয়ান ভিসার জন্য কোনো ভিসা ফিজ লাগতো না, কোথাওই ভিসা ফিজের বিষয়টা ছিল না। এগুলো সমস্ত আস্তে আস্তে পরে এসছে। তো ভিসা নিয়ে এত জটিলতা, ভিসা নিয়ে এত সমস্যা। আপনারা তো আগে থেকেই ট্রাভেল করে আসছেন, তো এখন কি ভিসা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হয়? ওরকম আমাদেরকে ভিসা দিবে না এরকম হয় না, কিন্তু ওই ভিসা প্রসেসিংয়েরই একটা বিশাল বড় ঝামেলা। একটা ভিসা প্রসেসিং এজেন্টের কাছে যেতে হবে, এই ডকুমেন্টস লাগবে, ওই ডকুমেন্টস লাগবে, সেগুলো জোগাড় করতে হবে। যতই এজেন্টের কাছে যাই, কিন্তু ডকুমেন্টগুলো তো আমাদেরকেই জোগাড় করে দিতে হয়। হ্যাঁ, যেমন এখন আর ইউএসএতে ওয়ার্ক পারমিট ছাড়া যাওয়া যায় না। হ্যাঁ, মানে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আমরা শো করতে পারি না। যেমন আমরা প্রথম দিকে যখন যেতাম, আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে শো করে চলে আসতাম। কিন্তু পরে নিয়ম হয়ে যায় যে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে আর শো করা যাবে না, কারণ শো এর সাথে আর্নিংয়ের একটা বিষয় আছে, অতএব ওয়ার্ক ভিসা লাগবে। হ্যাঁ, তো এই ওয়ার্ক ভিসার জন্য অনেক কিছু ডকুমেন্টস ওখান থেকে পাঠাতে হয়। এই জিনিসগুলো তো আছে, জটিল থেকে জটিলতর হয়েছে। যত দিন গেছে ততদিন আমাদের জীবনে যেমন অনেক কিছু সহজ হয়েছে। হ্যাঁ, যেমন একটা সেলফোনই তো আমাদের লাইফ অনেক সোজা, ইজি করে দিয়েছে। কিন্তু আবার অনেক কিছু জটিল হয়েছে, এক্সপেন্সিভ হয়েছে। তারপরে এখন যে আপনারা দেশের বাইরে যান, সবশেষ কবে দেশের বাইরে গিয়েছেন? এই ঈদের 2 দিন আগে এসেছি। ওখানে কি পারফরমেন্স থ্রুতে নাকি ঘুরতে? না, 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 ঘুরতে গেছিলাম। পারফরমেন্স করেছেন লাস্ট কবে দেশের বাইরে? দেশের বাইরে পারফরমেন্স করা হয়েছে বেশ আগেই। আসলে করোনার পরে এই পুরো জিনিসটা একটু জটিল হয়ে গেছে। কোভিডের আগে লাস্ট আপনি দেশের বাইরে পারফর্ম করেছেন। একটু শুনি না, মানে কোন দেশে গিয়ে, একটু স্মৃতিময় অভিজ্ঞতাগুলো একটু শুনি। বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা হয়, বিভিন্নভাবে কালচারাল বিভিন্ন আবিষ্কার কিছু করেন, বিভিন্ন কিছু, কোথায় গিয়ে কি হয়েছে একটু বলেন না। মানে অনেক কিছু তো গিয়ে অভিভূত হন বা অবাক হন, সেরকম কিছু একটু শুনি। যেমন ধরেন সবচেয়ে বিস্ময় লেগেছে কোন দেশে গিয়ে? ইমিগ্রেশন ফেস করতে গিয়ে অনেক কিছু বিস্মিত হয়েছি কিরকম? বিভিন্ন সময়। হ্যাঁ, যেমন জুয়েলকে একবার বলল যে তুমি কত ডলার নিয়ে এসছো ইমিগ্রেশনে। তারপর বললো যে আমার কাছে তো ডলার কোনো সমস্যা না, আমি ইচ্ছা করলেই বানাতে পারি। হুম। বলে যে তুমি মিথ্যে কথা বলছো, তুমি মঞ্চে পারো, তুমি এখানে পারবে না। তো বলেছে ওকে ঠিক আছে, তো বানিয়ে দেখিয়ে দিল। হুম। তো তখন হইচই শুরু হয়ে গেল। তখন এক ইমিগ্রেশন অফিসার আরেকজনকে ডাকছে, দেখে যাও, এসব আর কি। এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। তারপরে একবার উনি যে ডলারটা বানান, ওটা কি আসলেই কার্যকর? তাহলে তো হবে, চুরি হবে, তাই না? ডলার তো আর অনেকেই বানাচ্ছে, তাই না? মেশিন তৈরি করে। সেদিনই আমি একটা ইউটিউবে একটা প্রোগ্রাম দেখলাম যে ধরা পড়েছে, তারা বানাচ্ছে। কয়েকজন স্টুডেন্ট উত্তরাতে আমাদের বাড়ির কাছেই, ওরা ডলার বানিয়ে হাজার হাজার ডলার, ইন্ডিয়ান রুপি, বাংলাদেশি টাকা। ওরা তো আর আসলে ম্যাজিক করে বানাচ্ছে না, কিন্তু কিন্তু জুয়েলারি বানাচ্ছে তো, সেটা সেটা রিয়েল ডলারের মতো লাগছে, রিয়েল টাকার মতো লাগছে, এবং সেটা তারা বাজারে চালাচ্ছে। জুয়েল যদি ম্যাজিক দিয়ে বানিয়ে বাজারে চালায়, তাহলে তো ওটাও থেফট হলো, তাই না? চুরিই তো হলো, ইল্লিগাল কাজ হলো না? কখনো কি ইচ্ছা হয়নি যে ঠিক আছে আমি এভাবে ডলার বানাবো আর বাজারে ছাড়বো? নো ওয়ে, নো ওয়ে। তাহলে কি, মানে এই ডলারগুলো কোথায় যায়, কি হয়? এগুলো আবার সাদা করে ফেলা হয়। এই ডলারগুলো কি আসলে কার্যকর হয়? কাজে লাগাতে চাইলে নিশ্চয়ই কাজে লাগানো যায়। বাহ, আচ্ছা বেশ। ওইখানে গিয়ে এয়ারপোর্টে সবাই তাজ্জব হয়ে গেল যে ডলার বানানো হচ্ছে।
তারপরে সেখানে প্রবেশ করলেন, কি পারফর্ম করলেন একটু যদি বলেন। তারপরে তো ওখানে পারফরমেন্স ছিল ওই সেগুলো। এটা কোন দেশে ছিল? এটা ছিল বস্টনে। কতদিনের জার্নি ছিল আপনাদের? আসলে আমাদের পারফরমেন্সের পরে আমরা কিছুদিন থেকে যেতাম ওইখানে। ওখানে একটু বেড়ানো, বিভিন্ন জায়গায় যাওয়া, জিনিসপত্র কেনা, বই কেনা, ম্যাজিকের জিনিস জোগাড় করা, ওগুলো আনইউজুয়াল, তো এগুলো পাওয়া একটু মুশকিল। এগুলোর জন্য আমরা সবসময় থেকে যেতাম। আর আমেরিকা পর্যন্ত আপনি গেছেন, এত দূরের জার্নি, এত খরচ, ওই পারফর্ম করে চলে আসাটা হতো না আর কি। এবং সবসময় কিছুদিন থাকা হতো, অস্ট্রেলিয়ায় হোক যেখানেই হোক। আমরা আমাদের মনে হয় সিডনিতে যে শো ছিল, তারপরে ব্রিসবেনের শোটার মাঝখানে বেশ একটু সময় ছিল, মানে বেশ কয়েকটা সপ্তাহ ছিল। ওই কয়েক সপ্তাহ আমরা অনেক ঘুরলাম, অনেক জায়গায় গেলাম, অনেক বিচ ঘুরলাম। বন্ডাই বিচ, বুরুন্ডি বিচ, অসাধারণ সমস্ত সুন্দর সুন্দর বিচ আছে অস্ট্রেলিয়াতে। সেখানে আমরা ঘুরলাম, বেড়ালাম। তারপরে আমরা গেলাম আমরা ব্রিসবেনে গেলাম, ব্রিসবেনে শো করলাম। হ্যাঁ, মন্ট্রিয়লে, না মন্ট্রিয়ল হলো কানাডা। এগুলো শো করলাম, শো করে তারপর আমরা এলাম। মানে ওই সব সময় আমরা রথ দেখা কলা বেচা করেছি। ম্যাজিকের জিনিসগুলো তো আসলে খুব ইউনিক হয়। এগুলো কোথা থেকে সংগ্রহ করতে হয় বা কি করতে হয়? এগুলো সংগ্রহ করাটা খুবই ডিফিকাল্ট। এগুলো বানাতে হয় নিজের। এগুলি নিজের বানাতে হয়। কখনো কখনো যে সমস্ত দেশে ম্যাজিকের অনেক চর্চা হয়, সেসব দেশ থেকে কিছু কেনা যায়। হ্যাঁ, কিনলেও আবার ওইটাকে মডিফাই করতে হয়। ইটস ভেরি 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 ডিফিকাল্ট কাজ। আবার যদি একটু শুরুর দিকে যাই, যে জুয়েলারি যেগুলো শুরু করেছিলেন যখন, তিনি এগুলো কোথায় পেতেন বা কি করে করতেন? নিজে 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 তখন বানাতো, উনি শিখতেন কোথায়? বানাতো নিজে। শেখার কোনো জায়গা ছিল না, নিজে নিজে করেছে। এখন এখন যেমন অনেক ইউটিউব আছে, অনেক কিছু আছে, গুগলে সার্চ করে আমরা পাই। তো ওই সময়টাতে 1970-এর দশকে তখন আসলে কিভাবে কেউ একজন শিখতে পারতো বা ওনার, শেখার কোনো ওয়ে ছিল না। নিজে তাহলে নিজে উনি করেছে। কিভাবে, নিজে থেকে তো আর কেউ ম্যাজিক করতে পারে না। নিজে থেকেই করেছে, নিজে থেকেই করতে করতে হয়েছে তাকে। কোথা থেকে শিখবে? না, কেউ ম্যাজিক শেখানোর মতো ছিল বাংলাদেশে, কেউ ম্যাজিক করতোই না। বাংলাদেশে ওরকম ম্যাজিক কেউ করতো না। বাংলাদেশে ওর ম্যাজিক দেখার এক্সপিরিয়েন্স হলো ওই যে বেদেরা আসতো, গুটি বাটির খেলা দেখাতো, ওগুলো। তো সেখান থেকে তিনি আসলে শুরুটা করলেন। হ্যাঁ হ্যাঁ, তখন ওইটা নিয়ে চিন্তাভাবনা গবেষণা যে কী করে হতে পারে। এই যে বাটি আর গুটির খেলাটা দেখাচ্ছে, এই যে ছোট একটা পাখি ভ্যানিশ করলো আর ইয়ে করলো, এটা কী করে হতে পারে। এই ব্রেন স্টর্মিং করতে করতে ওইটা নিয়ে ট্রায়াল অ্যান্ড এরর করতে 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 সে 6-7 বছর থেকে সে শুরু করেছে, করে এগুলো করেছে। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। উনি কি কখনো ওই বেদেদের সঙ্গে গিয়েছেন, শিখেছেন বা ওনাদের সঙ্গে কাজ করেছেন? না। এখন যদি কেউ শিখতে চান, আপনারা তখন লেজেন্ডারি হয়ে গেছেন, তো এখন যারা শিখতে চায় তাদের জন্য আপনারা কিছু করছেন? জুয়েল কাউকে কাউকে শেখায় টুকিটাকি, কিন্তু ওরকম আমাদের কোনো স্কুল ওরকম কিছু নাই। হ্যাঁ, কারণ একটা বিষয় কি, কারণ রবীন্দ্রনাথ কিন্তু কেউ বানাতে পারবে না। হ্যাঁ, এখন যদি আপনি রবীন্দ্রনাথকে বলতেন যে আপনি এত বড় কবি হয়েছেন, আপনি নোবেল প্রাইজ পেয়েছেন, আপনি কি কবিতা লেখার একটা স্কুল খুলেছেন? হ্যাঁ, এখন আপনি দেখেন যে রবীন্দ্রনাথ কিন্তু নিজে নিজেই কবি হয়েছে, কবি নজরুলও নিজে নিজে কবি হয়েছে, জীবনানন্দ দাশ তার মতো করে ভিন্নভাবে কবি কবি হয়েছেন, এবং সেগুলো ওনারা নিজেরাই চর্চা করেছেন। এখন আপনি যদি বলেন যে রবীন্দ্রনাথকে যে আপনি কেন একটা স্কুল করেন নাই, হ্যাঁ, তো আমি বলবো না যে ম্যাজিক ওইভাবে শেখানো একেবারেই যায় না, সেটা আমি বলবো না। কিন্তু ম্যাজিক শেখালেই যে কেউ আউটস্ট্যান্ডিং ম্যাজিশিয়ান হতে পারবে, নো, ইটস নট পসিবল। কেউ যদি শিখতে চায়, সে কি করবে, কোথায় যাবে? হ্যাঁ, সে ম্যাজিকের অনেক বই আছে, আজকাল ম্যাজিকের বই পাওয়া যায়, ইউটিউবে অনেক কিছু শেখা যায়, এবং ম্যাজিক শেখার এরকম স্কুল পৃথিবীর প্রায় কোথাও সেরকমভাবে নাই। হয়তো কেউ একটা ট্রেনিং করতে পারে কিছু দিনের জন্য, হ্যাঁ, কিন্তু ওরকমভাবে ম্যাজিক শেখার স্কুল আমি যতটা জানি কোথাও নাই। সবচেয়ে ভালো ম্যাজিক চর্চা হয় ইউএসএতে, ওখানে ওরকম ম্যাজিক শেখার কোনো স্কুল নাই যেখানে ভর্তি হয়ে কেউ ম্যাজিক শিখতে পারবে। এটা তো ধরেন একটা গুরুমুখী বিদ্যা। কেউ যদি বলে যে আমি আসলে জুয়েল আইচের সঙ্গে শিখবো, আমি বিপাশা আইচের সঙ্গে শিখবো, সেটার কি কোনো সুযোগ আছে?
এখন আমরা ওইভাবে লম্বা সময় নিয়ে কাউকে এখনো পর্যন্ত শেখাই না। জুয়েল বলে যে আমি নিজেই শিখছি, আমি নিজেই করছি। হুম। হ্যাঁ, শেখানোর মতো সময় এখনো হয় নাই। আর অনেক কিছু দরকার আছে যেটা করার জন্য সেরকম সুযোগও কখনো আমাদের সেরকম আসে নাই। তবে জুয়েল কাউকে কাউকে শিখিয়েছে, শেখায়নি তা না, শেখায়। অনেকেই আসে, সে বলে যে আমি এটা শিখতে চাই, এটা শিখতে চাই, জুয়েল শিখিয়ে দেয়, যত্ন করেই শেখায় এবং তারা অনেক উপকৃত হয়। একটা ধারণা প্রচলিত আছে যে কালো জাদু যে বিষয়টা, অনেকে বলে যে জাদু যারা করে তারা অনেক কিছু এরকম কালো করে করে বা কিছু ব্ল্যাক ম্যাজিক বলে যেই ধারণাটা আছে, এটা সম্পর্কে কিছু বলার আছে? কালো জাদু বলে আসলে কিছু নাই। হ্যাঁ, কালো আমাদের সমাজে আছে, মানুষের অনেকভাবে ক্ষতি করতে পারে। হ্যাঁ, কিন্তু সেই কালো বিষয়টা আছেই, সেটা আপনি জানেন যে প্রচুর কালো জিনিস আছে, কিন্তু এবং সেভাবে ক্ষতি করতে চাইলে ম্যাজিক করেও করা যায়, না করেও করা যায়, অনেকভাবেই করা যায়। এবং অন্যভাবে ক্ষতি করে আমি ম্যাজিক করে ক্ষতি করেছি সেভাবেও বর্ণনা করা যায়, বা আমাকে কেউ ক্ষতি করেছে, আমাকে কেউ কালো জাদু করেছে সেভাবে বলা যায়। কিন্তু ওইভাবে আমি মনে করি না যে ওইভাবে, মানে ম্যাজিক যারা করে তারা কেউ কালো জাদু করে না। কেন করে না? কারণ তাদের একটা মিনিমাম দায়িত্ববোধ আছে। আপনি যেটা বলছিলেন যে ডলারটা কখনো আমাদের ইচ্ছে করেছে কিনা যে আমরা এটা ব্যবহার করি। হ্যাঁ, এই যে এই অনেস্টিটা তো মানুষের ভেতরে থাকে, এই অনেস্টিটা কেউ কাউকে শেখাতেও পারে না, আর সেটা হয়ও না। আর যে ডিসঅনেস্টি করবে না, যেমন আমি আপনাকে বলেছি কিনা মনে নাই, আমার আমার বাবা সরকারি চাকরি করতেন এক সময়, অনেক ঘুষ খাওয়ার সুযোগ আসতো। শুধু সুযোগ আসতো না, তাকে জোর করে ঘুষ দেওয়ার চেষ্টা করা হতো। আমার বাবা সেগুলোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য চাকরিটাই ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, অন্যায় সবাই করে না, অন্যায় সবাই করে না, এবং সেটা সবার পক্ষে পসিবল হয় না। আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল একটু যদি শুরু থেকে বলেন। আপনার বাবার সম্পর্কে একটু যদি বলেন দু এক কথা। ঢাকা আমার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। হ্যাঁ, আমার বাবা এবং মা দুজনই অসাধারণ দুটো মানুষ ছিল। আমার বাবাকে আর মাকে যারা চেনেন তারা জানেন। আমার বাবা খুব অল্প বয়সে মারা গেছেন, মাত্র 55+ ছিল, 56ও হয় নাই তখনও তার। আর আমার মা মারা গেছেন করোনার সময়, করোনা হয়ে। তো আমার মাকে আর বাবাকে যারা চেনেন তারা জানেন যে তারা দুজন কি অসাধারণ দুজন মানুষ ছিলেন। এবং কি বলবো, আমার বাবা কম বয়স থেকে অনেক লেখালেখি করতেন। আমার আব্বার অনেক অনুবাদ করা বই আছে, নিজের লেখা বই আছে। পলিটিক্যাল সায়েন্সের টিচার ছিলেন উনি, ওনার অনেকগুলো পলিটিক্যাল সায়েন্সের উপর মৌলিক বই আছে, ওনার অনুবাদও আছে। তো আব্বা সবসময় কাজ করতেন, সবসময় লেখালেখি করতেন, অনেক বড় একটা টেবিলে উনি লিখতেন বসে বসে। তো আমি বসে থাকতাম ওখানে জাস্ট আব্বার দিকে তাকিয়ে। আমি জানি না যে এরকম আর কোনো সন্তান করে কিনা। আপনার কখনো ইচ্ছা হয়নি লেখালেখি করার? আমি কোথাও একটা আপনার বায়োতে লেখা দেখলাম, আমি একটু পড়ে শোনাই যদি আপনাকে। বিপাশা আইচের জন্ম 20শে আষাঢ়। জীবনের লক্ষ্য ছিল লরা ইঙ্গলস ওয়াইল্ডার হওয়া। হ্যাঁ, আব্বা আমাদের ছোটবেলা থেকে আমাদের খুব পড়াশোনা শিখিয়েছিলেন, পড়তে শিখিয়েছিলেন। এবং মানুষ কি করে, ছেলেমেয়েদেরকে নতুন কাপড় দেয়, জুতো দেয়, সেগুলো না দিয়ে আমার আব্বা আমাদেরকে বই দিতেন। হ্যাঁ, বই দিতেন, এবং আমরা সেই বইগুলো পড়তাম বলবো না, আমরা গোগ্রাসে গিলতাম সেগুলো। তো তখন যে সমস্ত বই ভালো লেগেছে তার মধ্যে লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের তো অনেকগুলো বই আছে, সেগুলো পড়ে আমার ওই লরা ইঙ্গেলস ওয়াইল্ডার হওয়ার খুব শখ ছিল। ওখানে তো দেখাতো লরা ইঙ্গেলস ওয়াইল্ডার খুব নেচারের কাছাকাছি থাকতো, তো আমিও নেচার খুব পছন্দ করতাম। তো যখন গ্রামে যেতাম তখন ওই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতাম আর মনে মনে ভাবতাম যে আমি লরা ইঙ্গেলস ওয়াইল্ডার হয়ে যাচ্ছি। পরবর্তীতে তো পুরো দুনিয়া ঘুরতেন। হ্যাঁ, তখন পুরো, ইচ্ছে করেনি বই টই লিখি, বা নাকি সময় পাননি? আমি আসলে বই লিখিনি, আবার ছোট ছোট কিছু লেখা লিখেছি বিভিন্ন সময়, ছোট ছোট, সেগুলো
হয়তো প্রবন্ধ বলা যেতে পারে সেগুলোকে। আমি আমার আব্বার উপরেই বেশ কিছু প্রবন্ধ লিখেছি। এই সেগুলো যে দুটো। একজন ম্যাজিশিয়ানের সঙ্গে সংসার করা, নিজে ম্যাজিশিয়ান হয়ে যাওয়া, এই জিনিসগুলোকে আসলে কিভাবে ডিফাইন করবেন? মানে আপনি কি ব্যক্তিগতভাবে কোনো প্রাইজ পেয়েছেন? আমরা জানি জুয়েল আইচ অনেক পুরস্কার পেয়েছেন। না, আমি ওইভাবে কোনো প্রাইজ পাইনি। এটা কেন মনে হয় আপনার কাছে যে একসঙ্গে আপনারা পারফর্ম করেছেন? কারণ আমি কি বলবো, যে কারণ আমি যে কাজটা করতাম সেটার জন্য কোনো প্রাইজ মানে ওইভাবে নাই। যেমন আপনি জানেন যে ম্যাথমেটিক্সে নোবেল প্রাইজ হয় না। এখন ম্যাথমেটিক্সে কেউ এক্সট্রাঅর্ডিনারি কাজ করছে না, করছে তো, কিন্তু ওই বিষয়ে কোনো নোবেল প্রাইজ নেই। তো যে ম্যাথমেটিক্সে খুব ভালো সে কী করে ম্যাথমেটিক্সে নোবেল পাবে? সে তো পাবে না। তো সেরকম আমি যে কাজটা করতাম সেটার জন্য কোনো পুরস্কার নেই, অতএব পুরস্কারটা আমাকে কে দেবে? আপনার সন্তান একজন। হ্যাঁ। এই সংসার জীবনে ফিরে গিয়ে সন্তান লালন পালন করা, এই জায়গাটা একটু যদি জানতে চাই যে স্টেজ একদিকে, সংসার একদিকে, এটা মেনটেন করতেন কিভাবে? এটা মেনটেন করতে হয়েছে। হ্যাঁ, এটা মেনটেন করতে হয়েছে। আমার আমি কনসিভ করার পরেও আমি পারফর্ম করেছি কয়েক মাস। তারপরে আমাকে কিছু দিনের গ্যাপ নিতে হয়েছে এবং আমার বাচ্চার যখন বয়স 4-5 মাস তখন থেকে আমি আবার পারফরমেন্সে ফিরে গেছি। এবং আমি ওই গ্রিন রুমে আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে আমি স্টেজে পারফর্ম করতাম। একটা আইটেম শেষ করে এসে বাচ্চাকে একটু দেখে আবার আমি দৌড়ে স্টেজে ঢুকতাম। এবং আমার মনে আছে তখন আমার বাচ্চার বয়স 6-7 মাস, হামাগুড়ি দিতে শিখেছে। আমি একদিন দেখছি যে সে হামাগুড়ি দিয়ে স্টেজে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো আমি দৌড়ে গিয়ে মানে তাকে ধরেছি, কোলে কোলে তুলে নিয়েছি। তো এগুলো করতে হয়েছে আমার। মানে কাজ করছি ব্যাক স্টেজে, সেখানে আমার একটা চাদর পেতে একটা আমি আমার মানে পোশাকের যে বক্সটা ছিল সেখানে একটা বালিশ রাখতাম, একটা চাদর রাখতাম, মোটা চাদর, সেটা ভাঁজ করে আমি ইয়ে করে বালিশটা দিয়ে আমি আমার বাচ্চাকে ঘুম পাড়াতাম। ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো। তো ওই ওই করতে হয়েছে এগুলো, এটা উপায় ছিল না। কারণ একটা ম্যাজিকের একটা পারফরমেন্স এত ডিমান্ডিং, হ্যাঁ, ওইখানে আর কোনো কি মানে আর কিছু করার কোনো উপায় থাকতো না। এবং আমরা তো চলে যেতাম ঢাকার বাইরে, হ্যাঁ, সেটা দেশের বাইরে হোক বা ঢাকার বাইরে হোক, চিটাগংয়ে হতে পারে, সিঙ্গাপুরে হতে পারে, যে কোনো জায়গায় আমরা চলে যেতাম। সেখানে আমার ছোটো বাচ্চা আমার রেখেও যাওয়ার আমার উপায় ছিল না। অতএব ওকে নিয়েই আমার সব কিছু ছিল। আপনার একটা সম্মানই থাকতো প্রত্যেকটা শোয়ের পরে। না, তাহলে কি এই কাজগুলো করে আপনি কি পেতেন? সম্মানীটা তো আমাদের গ্রুপের জন্য আসতো। হ্যাঁ, তো আমাদের যারা আমাদের সঙ্গে কাজ করতো যারা, তাদেরকে সম্মানী দেওয়ার পরে যেটা থাকতো সেটা আমার আর জুয়েলের থাকতো। ওরকমভাবে আমার বা জুয়েলের জন্য আলাদা করে কখনো কিছু আমরা ভাবিনি। ওটা আমাদের সংসারের জন্য, ওইটা আমাদের ম্যাজিকের উন্নতির জন্য ব্যবহার হতো। আমাদের অ্যাকচুয়ালি দীর্ঘদিন পর্যন্ত আমাদের ব্যক্তিগত তেমন কিছু ছিলই না। ব্যক্তিগত বলে আমাদের কিছু ছিল না, জুয়েলেরও না, আমারও না। তখনকার যুগে একটা পারফর্ম করে আপনি ধরেন আপনাদের গ্রুপের জন্য কত টাকা আসতো দেশে দেশের বাইরে? এটা বলা খুব মুশকিল, কারণ একদম তখনকার শুরুর সময়টাতে বলি। তখনকার দিন বলতে তো অনেক লম্বা সময়, তাই না? হুম হুম। এত এত এইগুলো এত চেঞ্জ হয়েছে, হ্যাঁ, এত চেঞ্জ হয়েছে যে এটা বলা খুব। বিদেশে গেলে অবশ্যই অনেক ভালো রেমুনারেশন পেতাম আমরা। এবং সেই সময় কি হতো আমি বলি যে, প্রথমবার যদি একটু বলি যে প্রথমবার পারফরমেন্সে আপনারা কত ডলার পেয়েছিলেন, বা নিশ্চয়ই ডলারে আসতো? হ্যাঁ, এগুলো আমি এখন আর বলতে পারবো না, আমার মনে নাই। তবে বিদেশে গেলে অনেক ভালো আসতো। আমরা মিডল ইস্টে প্রচুর শো করেছি, মিডল ইস্টে শো করে অনেক ভালো টাকা পেতাম আমরা। আর দু একটা শোতে এরকম আছে না যে সবচেয়ে বেশি এই এই শোটাতে আমি এত টাকা পেয়েছি, বা এই শোটাতে $5,000, $6,000, $10,000 এরকম পেয়েছি আমরা। সর্বোচ্চ কত পেয়েছেন? $10,000 পেয়েছি। আর দেশের ভিতরে সর্বোচ্চ কত টাকা? সেখানে এরকম 8 লাখ 10 লাখ টাকা পেয়েছি। এই জিনিসটা তো গ্রুপের মধ্যে। সেইগুলো আপনার অনেক কিছু ভ্যারি করে। আমরা অনেক চ্যারিটি প্রোগ্রাম করতাম।
তখন আমরা বলতে গেলে কিছু নিতামই না। হ্যাঁ, ক্যান্সারের অনেক পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করার জন্য আমরা শো করেছি, অনেক স্কুল তৈরি করার জন্য আমরা প্রোগ্রাম করেছি, অনেক কিডনির পেশেন্টের জন্য আমরা টাকা কালেক্ট করেছি, এগুলো করেছি। বন্যার্তদের হেল্পের জন্য আমরা টাকা কালেক্ট করেছি। সেই সমস্ত জায়গায় আমরা প্রায় বলতে গেলে কিছু নিতামই না। আমাদের খরচ যেটা হতো সেটা, এবং আমাদের এসিড যারা করতো তাদেরকে যেই টাকাটা দিতে হতো সেটা ছাড়া আমরা নিজেরা কিছু তেমন নিতামই না। এবং আমরা অনেক স্ট্রাগলই করেছি, অনেক অনেক স্ট্রাগল করেছি। একটা শো করলে পর হয়তো 3 মাস কোনো শোই নাই, সেগুলো হয়েছে আমাদের। সন্তান বড় হচ্ছে, এখন ওর স্কুল আছে, ওর একটা নিজস্ব জীবন আছে, সেই জীবনে ওকে অ্যাসিস্ট করতে হয়। তো স্টেজের বাইরে এগুলো কিভাবে মেনটেন করতেন? আপনাদের তো যখন যেখানে যে কেউ ডাকতো আপনারা চলে যেতেন, রাইট? না, যে কেউ ডাকলেই তো আমরা চলে যেতাম না। হ্যাঁ, তা তো আমাদের অবশ্যই। অনেক কিছু সবাই বিবেচনা করতে হুম, হুম, হয়। হুম। সেটা তো একটা অবশ্যই, কিন্তু বাইরে গেলে যে তারা যে প্রোগ্রামটা করতে চাচ্ছে তাদের আসলেই এই প্রোগ্রামটা করার যোগ্যতাটা আছে কিনা, তারা এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবে কিনা, তাদের অডিটোরিয়াম কি আছে, সেই অডিটোরিয়ামটা আমাদের প্রোগ্রাম করার জন্য যোগ্য কিনা। যে কোনো অডিটোরিয়ামে আমরা শো করতে পারি না। আমাদের স্টেজের পেছনে একটু স্পেস লাগে যেখানে আমাদের ম্যাজিকের ইকুইপমেন্টগুলো রাখতে হয়। তো অনেকেই চায় যোগাযোগ করে বলে সিনেমা হলে শো করবে। তো সিনেমার ক্যারেক্টাররা তো পর্দার মধ্যে ঘুরে, তাদের তো স্পেস লাগে না, আমাদের তো স্পেস লাগে। তো এরকম সব জায়গায় আমরা করতে পারি না। হ্যাঁ, না, কিন্তু তারপরেও আমার প্রশ্নটা ছিল এই বিষয়ে যে আপনারা একটা যাযাবরের মতো জীবন কাটিয়েছেন, বিভিন্ন জায়গায় শো করেছেন। হুম, তো যখন সর্ট সন্তানের অফ। স্কুল থাকে তখন কি করতেন? ওর স্কুল মিস যেত বা কিছু হতো? অনেক সময় স্কুল মিস যেত, অনেক সময় আমার মার কাছে রেখে যেতাম। আমার মা এসে থাকতো। যখন স্কুল শুরু হলো তখন আমার মা এসে কখনো থাকতো। অনেক সাপোর্ট করেছে আমার মা। আপনার শ্বশুরবাড়ি থেকে এই সাপোর্টটা পেয়েছেন? আমার শ্বশুরবাড়িতে অ্যাকচুয়ালি তেমন কেউ ছিল না। আমার আমার শ্বশুর মারা যান আমার বিয়ের আগে, আমার শাশুড়ি মারা যান আমার বিয়ের 6 মাস পরে। ওহো। অতএব আমি আমার শ্বশুরবাড়ি থেকে সেরকম কোনো সাপোর্ট কখনো পাই নাই। এবং বেসিক্যালি আমার শ্বশুরবাড়ি বলতে কিছু নাই। আপনাদের এখন সামনে এই ম্যাজিক নিয়ে কি করার ইচ্ছে? আপনার সামনে কি করার ইচ্ছে? আপনার মেয়ে কি করছে এখন? কোথায়? পড়াশোনা করছে এখন। কোথায়? ও থাইল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে পড়ছে। সামনে আপনার কি ইচ্ছে? এখন সুন্দরভাবে জীবনটা কাটানো, এর বাইরে আর কিছু না। সুন্দরভাবে কাটাতে গিয়ে যা যা করতে হবে সেটাই করব। এত এত দেশে ঘুরেছেন, কখনো মনে হয়নি যে এই দেশটায় যদি আমি থাকতে পারতাম, থেকে যেতাম? কখনো মনে হয়নি সেটা আমি বলবো না। হ্যাঁ, কিন্তু সবসময় দেশে থাকতে ইচ্ছে করেছে। বা কোনো দেশে মনে হয়নি যে আমি যদি এই দেশের নাগরিক হতাম? না, আমি যদি বলি সেটা কখনো মনে হয়নি, সেটা ঠিক কথা বলা হবে না। যখন যেমন অস্ট্রেলিয়া থেকে যখন আসি তখন মনে হয়েছিল যে কী সুন্দর একটা দেশ, এত সুন্দর সুন্দর বিচ, আমার দেশে যদি এরকম থাকতো। হুম। আর কখনো কখনো দেশে যখন খুব আনরেস্ট হয়েছে, হ্যাঁ, তখন মনে হয়েছে যে কোথাও চলে যায়। অনেক মানুষই তো একটা ইমিগ্রেশন রাখে, কোনো একটা দেশে যাওয়ার একটা ব্যবস্থা রাখে। কিন্তু আমার হাজব্যান্ডের কখনো এই জিনিসটা পছন্দ হয় নাই, কারণ সে মুক্তিযুদ্ধ করেছে, দেশকে খুব ভালোবাসে, কখনো কোথাও যেতে চায়নি। আর আমিও সেটা নিয়ে স্টাবন কোনো ডিসিশন নেই নাই যে না যেতে হবে, করো এটা, সেটা বলিনি। হয়তো একটু হালকা পাতলা বলেছি যে চলো যাই। আমার আমার মেয়ে যখন ছোট তখন আমার মেয়েকে মশা কামড় দিয়েছিল, পরে আমার মেয়ের ডেঙ্গু হয়েছিল। তো তখন আমি খুব অস্থির হয়ে গেছিলাম যে আমি মশার হাত থেকে আমার মেয়েকে কীভাবে বাঁচাবো। হ্যাঁ, এটা দিনের বেলা কামড়াচ্ছে মশাটা, রাতের বেলা না হয় আমি মশারি দিয়ে রাখলাম, কিন্তু ডেঙ্গু মশাটা দিনে কামড়ায়। তো আমি কী করে আমি করবো, আবার যদি তার ডেঙ্গু হয়ে যায় তাহলে এটা বিশাল বড় একটা রিস্কের ব্যাপার হবে। তো আমি বলেছি যে চলো চলে যাই। এই দেশে থাকবো না, এই দেশে মশা, এই দেশে আমি থাকবো না। বলে মশার জন্য তো আমি যাব না। হ্যাঁ, তারপরে জুয়েল কি করলো, জুয়েল এবং আবদুল্লা আবু সাইদ স্যার, মিতা হক এবং আরও কয়েকজন মিলে ওরা মশার ওষুধ ছিটাতে শুরু করলো। সারা ঢাকা শহরে, সারা দেশে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা নিজেরা মশার ওষুধ ছিটাতো, কনসাসনেস তৈরি করার জন্য যে মশার হাত থেকে আমাদের ইয়ে করতে হবে, বাঁচতে হবে। তারপর তো ডেঙ্গু চলেও গিয়েছিল বাংলাদেশ থেকে। এখন কি অবস্থা হয়েছে, এখন সারা বছর ডেঙ্গু হয়, সারা বছর ডেঙ্গু হয়, কেউ কিছু করে না। তাই না? আমরা কি দেখছি?
সারা বছর ডেঙ্গুতে ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে, তাই না? সারা বছর ডেঙ্গুতে বাচ্চা মারা যাচ্ছে, এখন হামে বাচ্চা মারা যাচ্ছে, পক্সে বাচ্চা মারা যাচ্ছে। যে হাম আমাদের দেশ থেকে চলে গিয়েছিল সেটা আমরা ডেকে নিয়ে এসেছি। কি হচ্ছে আমাদের? আমরা কোথায় যাচ্ছি, কোথায় ডুবে যাচ্ছি? এবং আপনি বলছেন না যে কি লক্ষ্য, শুধু লক্ষ্য হলো একটু ভালোভাবে বাঁচবো, শুধু আমরা নিজেরা না, আমাদের দেশে সবাই ভালোভাবে বাঁচবে। এর বাইরে এখন আর কিছু ভাবতে পারি না। আমি যদি একটু স্পেসিফিক্যালি ম্যাজিক নিয়ে শুনতে চাই, জুয়েল আইচ, বিপাশা আইচ, তারা এখন একটা পর্যায়ে এসেছেন বয়সের। তো আপনারা, আমরা চাই আপনারা আরও যুগ যুগ পারফর্ম করেন, আমাদেরকে ভালো ভালো ম্যাজিক উপহার দেন। জুয়েল আইচ, বিপাশা আইচের পরে আমরা কাদেরকে বলতে পারি, বা এরকম কেউ তৈরি হয়েছে কিনা, বা এরকম কেউ তৈরি করবেন আপনারা? আমি যেটা আগে বলেছি যে তৈরি করা সম্ভব না। আমি কাউকে ম্যাজিক কিছু দূর পর্যন্ত শেখাতে পারি, হ্যাঁ, আমি, কারণ ম্যাজিকটা কি, ম্যাজিকটা খুব একটা কম্পোজিট আর্ট। ম্যাজিক করতে হলে যেমন যে ভালো গান করবে তার তার সুরকার হওয়ার দরকার নাই, তার গীতিকার হওয়ার দরকার নাই, তার মিউজিশিয়ান হওয়ার দরকার নাই। সে যখন গান করবে কয়েকজন মানুষ এসে তাকে তার সাথে সঙ্গত করবে, তবলা বাজাবে, হারমোনিয়াম বাজাবে, গিটার বাজাবে, সেতার বাজাবে, বাজিয়ে তার গানটা উতরে দেবে। হ্যাঁ, সে যদি শুধু গান শেখে তাহলেই হবে, আর কিছু লাগবে না। কিন্তু ম্যাজিক যে করবে তাকে কিন্তু সব কিছু জানতে হবে, তাকে খুব ভালো উপস্থাপক হতে হবে, তাকে খুব ভালো অভিনেতা হতে হবে, তাকে খুব ভালো লাইটিং জানতে হবে, তাকে ভালো রঙের জ্ঞান থাকতে হবে, তার অ্যাসিস্ট্যান্টের তাকেই শেখাতে হবে। কেউ শিখে আসবে না কোথাও থেকে। তার তার যারা অ্যাসিস্ট করছে তাকেই তাকে শেখাতে হবে। অতএব একজন ম্যাজিশিয়ান হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এখন এই জায়গাটা তৈরি হচ্ছে না কেন? মানে এটা কি কেউ চায় না বলে, নাকি কি হচ্ছে, সমস্যাটা কোথায়? এইটা চায় না বলে না, এত যোগ্যতা কারো নাই বলে। আমি বললে হয়তো শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি এত যোগ্যতা নিয়ে কেউ আসে না বলে। হ্যাঁ, এত যোগ্যতা নিয়ে কেউ আসে না বলে ওই লেভেলে আর কেউ পৌঁছাতে পারে না। অনেকে শিখছে, অনেকে করছে, হ্যাঁ, তারা একটা লেভেল পর্যন্ত যাচ্ছে। কিন্তু আপনি হয়তো বলবেন যে না, তারা কেউ জুয়েল আইচের লেভেলে নয়, সেটা আপনারাই বলছেন, আমি কিন্তু বলছি না। এবং সেই লেভেলে যাওয়ার যোগ্যতাটা তৈরি হচ্ছে না বলে যাচ্ছে না। এবং ওই ওই এক্সেলেন্সটা কেউ শেখাতে পারে না কাউকে। ওই এক্সেলেন্সটা নিজের মধ্যে থাকতে হয়, ওই কষ্টটা করতে হয়, ওই ত্যাগটা স্বীকার করতে হয়। হ্যাঁ, ওইটা জানার জন্য, ওইটা বোঝার জন্য যে দিনের পর দিন রাতের ঘুম যে ত্যাগ করতে হবে, সেটা এখন বা তখনও কারো মধ্যে ছিল না। কারণ আপনি দেখবেন যে গানের ক্ষেত্রে বা অভিনেতার ক্ষেত্রে একই সাথে আমাদের দেশে অনেক ভালো ভালো অভিনেতা এসছে। যখন হুমায়ুন ফরিদি খুব ভালো অভিনয় করতো তখন আসাদুজ্জামান নূর খুব ভালো অভিনয় করতো, রাইসুল ইসলাম আসাদ খুব ভালো অভিনয় করতো, সুবর্ণ মস্তা খুব ভালো অভিনয় করতো। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু জুয়েল আইচের পাশে একটা নাম উচ্চারণ করতে পারবেন না, কারণ সেরকমভাবে কেউ আসে নাই। হ্যাঁ, এবং সেভাবে কেউ তৈরি হয় নাই, ওই রাতের ঘুমটা কেউ ত্যাগ করে নাই। আমি আপনাকে একটা গল্প বলি। আমার বিয়ের পরে রাতের বেলা আমার ঘুম ভেঙেছে, আমি টের পাচ্ছি খস 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 করে শব্দ হচ্ছে। হ্যাঁ, তারপরে আমি অনেকক্ষণ তাকিয়ে থেকে দেখলাম যে আমার পাশে জুয়েল শুয়ে আছে, সে তাস প্র্যাকটিস করছে। হ্যাঁ, তো সে কিন্তু ঘুমাচ্ছে না, সে ওই বিছানার মধ্যে বসে সে প্র্যাকটিস করে যাচ্ছে। সে একটা একটা দড়ি কাটবে, কেটে গিট দেবে, তারপর গিটটা খুলে ফেলবে, দেখা যাবে যে দড়িটা কাটটা নাই। সে কেটেই যাচ্ছে, সে সের দড়ি কিনে এনেছে, ওটা কাটছে, জোড়া দিচ্ছে, কাটছে, জোড়া দিচ্ছে, টুকরা টুকরা কাপড় ইয়েতে দড়িতে সারা বাড়ি ভরে যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের আমরা সবাই মিলে রিহার্সাল করছি, রাত ৩টা পর্যন্ত রিহার্সাল করছি। হ্যাঁ, ৩টা ৪টা পর্যন্ত রিহার্সাল করছি। ওই যারা আমাদের সাথে কাজ করে তারা ওই আমাদের বাসাতেই ঘুমিয়ে যাচ্ছে, অনেকে আমাদের বাসায় থাকে, বসবাস করে। হ্যাঁ, যেটা আমি বলেছিলাম যে আমার হস্টেলের মতো লাগতো। তো এগুলো সারা জীবন করতে হয়েছে আমাকে। আমার একটা আর ৫টা মেয়ের যেমন একটা সংসার হয়, সেই সংসারটা আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। সেটা যদি আমি না করতাম, সেটা নিয়ে যদি আমি জুয়েলের সাথে ফাইট করতাম, তাহলে হয়তো জুয়েলের অনেক রকমের অসুবিধা হতো। তার ম্যাজিকের কোথাও গিয়ে কোথাও ভাটা পড়তো, কোথাও গিয়ে তার সমস্যা হতো। হ্যাঁ, আমার ইচ্ছাকে মূল্য দিতে গিয়ে হয়তো তার অনেক কিছু ছাড়তে হতো। তো সেগুলো আমি করতে পারিনি, সেগুলো আমাকে ছাড়তে হয়েছে, সেগুলো আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে।
আমার মনে হয় এই জায়গায় আমরা আজকের পর্বটা শেষ করতে পারি। আপনার সবশেষ যদি দর্শকদের কিছু বলার থাকে দেন আমরা শেষ করব। অ্যাকচুয়ালি দর্শককে শুভেচ্ছা দিতে চাই, আর সবাইকে একটা কথা বলতে চাই যে সেটা যে কোনো বিষয়ে হোক, যে কোনো বিষয় হোক, লেখাপড়ার ক্ষেত্রে হোক, ম্যাজিকের ক্ষেত্রে হোক, কোনো একটা মিউজিক প্র্যাকটিসের ক্ষেত্রে হোক, অভিনয় হোক, গান হোক, নাচ হোক, পরিশ্রম করতে হবে, অনেক কাজ করতে হবে। অনেক কাজ না করলে, অনেক চেষ্টা না করলে কিছু হয় না। আজকাল মানুষের ধৈর্যের লেভেল এত কমে যাচ্ছে, হ্যাঁ, মানুষ এত বেশি সেলফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যে মানুষ আমাদের সব কিছু থেকে এক্সিলেন্স কমে যাচ্ছে। সেটা আমার খুব খারাপ লাগে যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের জেনারেশন কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমরা এত এআই নির্ভর হয়ে যাচ্ছি, এত গুগল নির্ভর হয়ে যাচ্ছে, আমাদের নিজেদের মাথাটা আমরা খাটাতে চাই না। হ্যাঁ, সব কিছু সহজে আমরা পেতে চাই। এই বিষয়গুলো কিছুটা হলেও ছাড়তে হবে। কিছু কিছু জিনিস কষ্ট করে অর্জন করাটা শিখতে হবে, তা না হলে সত্যি সত্যি কিছু অর্জন করা যায় না। সেটাই বলার আছে। আর অনেক কিছু না। ধন্যবাদ। অনেক ভালো থাকুন। আর আপনিও বাংলাদেশের ভালো থাকবেন। ম্যাজিককে আরো বিশ্বের দরবারে ছড়িয়ে দিন সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকে। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে ছিলেন দ্য ম্যাজিক ওম্যান বিপাশা আইচ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো, থাকুন আলাপের সঙ্গেই।